দেশ বিদেশ থেকে আসা রাজা মহারাজা আর কনৌজের প্রজা সকলকে স্বাগত জানাচ্ছি। কনৌজের আদরিণী আর মহারাজা জয়সিংহের সুকন্যা সংযুক্তার স্বয়ম্বরে। নিখিল, সব ঠিক আছে তো? সবকিছু ঠিক আছে, কিন্তু যাকে খুঁজছি তাকে পাচ্ছি না। ওদিকে সব ঠিক আছে তো? ওকে। হুমকির খবরটা একদম পাক্কা আছে, চারিদিকে ভালো করে নজর রাখবে। ওকে ম্যাম। রাজকুমারী সংযুক্তা, তোমার সম্মুখে 3 দেশের 3 জন মহান সম্রাট দাঁড়িয়ে আছেন, কারণ তোমার জন্যে এনারা উপযুক্ত স্বামী। তুমি এই 3 জনের মধ্যে যে কোনো একজন বীর পুরুষকে বেছে নিতে পারো, এ ব্যাপারে সম্পূর্ণ স্বাধীনতা তোমার। যে বীরকে তুমি নির্বাচন করবে, আমি তার হাতেই তোমাকে তুলে দিয়ে তোমাদের বিবাহ সম্পন্ন করব আমি। এখন তুমি এদের মধ্যে যে কোনো একজন বীরের গলায় বরমাল্য দিয়ে এই স্বয়ংবরের আয়োজনকে সম্পূর্ণ করো। পিতা, আমি কি আমার নিজের ইচ্ছে মতো পছন্দ করতে পারি? অবশ্যই আছে। এই স্বয়ংবরে তোমার জীবনের পুরুষ নির্বাচনে তোমার সম্পূর্ণ স্বাধীনতা আছে, আর তোমার সিদ্ধান্তে আমারও সম্মতি থাকবে। আমাকে কথা দিন যে আপনি আপনার কথা থেকে সরে দাঁড়াবেন না। মা, আমি কনৌজের রাজা। একবার কথা দেওয়ার পরে সেটা ফিরিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না। তুমি তোমার ইচ্ছা অনুসারে যে কোনো পুরুষকে তোমার জীবন সঙ্গী নির্বাচনে তুমি স্বাধীন। সংযুক্তা, তোমার এত সাহস হলো কি করে ওই মূর্তির গলায় বড়মাল্য দেওয়ার? আমার জন্য এটা কেবল একটা মূর্তি নয়, আমি এনাকেই আমার স্বামী মেনেছি, নিজের জীবন ওনার জন্যই উৎসর্গ করেছি। ও তোমার স্বামী কোনোদিন হতে পারে না। ওর স্থান সেখানেই যেখানে ও আছে। ওর যোগ্যতা আমাদের রাজপ্রাসাদের একজন প্রহরীর থেকেও বেশি নয়। পিতা, আপনিই আমাকে কথা দিয়েছিলেন যে এই সভায় উপস্থিত যে কাউকেই আমি স্বামী হিসেবে মানতে পারি। হ্যাঁ, কথা দিয়েছিলাম। কোনো ব্যক্তির ক্ষেত্রে, কোনো মানুষের প্রতিমূর্তির জন্য নয়। আর যাকে আমি কিছুতেই পছন্দ করি না, মূর্তিকে নয়, আমি স্বয়ং সংযুক্তাকে নিয়ে যেতে এসেছি। মহারাজ, আপনি? এ আবার কে? অন্তর থেকে আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি, আমাকে স্বীকার করুন। পৃথ্বীরাজ,
তোমার এত সাহস হয় কি করে আমার বিনা অনুমতিতে আমার রাজপ্রাসাদে আসো? মহারাজ, এই স্বয়ম্বর সভায় আপনার কন্যা সবার সামনে আমার মূর্তিতে বরমালা পরিয়ে আমাকে বরণ করেছে, আর এখন আপনার প্রস্তাবের অপেক্ষায় আছে। মহারাজ, আমাদের ভালোবাসা এনারা কখনো বুঝবেন না। আমি নিজেই আপনার সঙ্গে যাওয়ার জন্য রাজি। সংযুক্তা! মহারাজ, আপনার রথ আপনার জন্য অপেক্ষা করছে, প্রস্থান করুন। এ আবার কে? আসল পৃথ্বীরাজ গেল কোথায়? সৈনিকের দল, বন্দি করো একে, এখান থেকে যেন ও জীবিত ফিরে যেতে না পারে। মহারাজ, শীঘ্রই আমাদের চলে যেতে হবে। না সংযুক্তা, আমি তোমার পিতাকে অমান্য করেই তোমাকে এখান থেকে নিয়ে যাব। আরে এটা আবার কে স্টেজে ঢুকে পড়েছে? পুরো স্ক্রিপ্টটা উল্টো পাল্টা করে দিচ্ছে তো। আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। সৈনিকের দল, বন্দি করে একে। তোমাদের রাজকুমারী সংযুক্তাকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছে। আরে মহারাজ, আপনি আমায় দেখতে পাচ্ছেন না? আরে আমি তো আপনার সামনে দাঁড়িয়ে রয়েছি, আর আপনার মেয়ের জন্য প্রস্তাবের অপেক্ষায় রয়েছি। এটা আবার কে ঢুকে পড়লো? পুরো নাটকটা গন্ডগোল করে ছাড়ছে। স্যার, জানি না সমীরের জায়গায় অন্য কেউ চলে এসেছে। আরে তোমরা ওখানে কি করছিলে? আরে আমার নাটকের লিড রোল কেউ আমার অনুমতি ছাড়া কিভাবে এটা করতে পারে? তুমি পাপিষ্ঠ, আমি কোনোদিনই তোমার হাতে সংযুক্তাকে তুলে দেব না। মহারাজ, আমি অনেক বীর যোদ্ধাকে যুদ্ধে পরাজিত করেছি, আর অনেক রাজাকেও বন্দী করেছি, আর তারপরেও আপনি আমার ক্ষমতাকে সন্দেহ করেন? রাজ, তুমি এই স্বয়ংবর সভায় উপস্থিত বীরদের শক্তি সম্পর্কে কিচ্ছু জানো না। যদি এই স্বয়ম্বর সভায় আপনি আমায় আমন্ত্রণ করতেন আর এই প্রতিযোগিতায় আমি থাকতাম, তাহলে আমার ক্ষমতা দেখিয়ে দিতাম। মহারাজ, আমি আমার বীরত্বের পরিচয় তখনই দেব যখন আমি আমার সেনাদের সঙ্গে করে নিয়ে আসব। আপনি এখন প্রস্থান করুন মহারাজ। হ্যাঁ মহারাজ, সেনাপতি একদম ঠিক কথা বলছেন। না! আমি নিজেই একজন সেনার সমান, আমি কাউকে ভয় পাই না। আমার কন্যাকে তোমার হাতে তুলে দেবার আগে আমি তোমাকে ফাঁসিতে চড়িয়ে দেব। এত সোজা নয় এটা। যে আমাদের ভালোবাসার রাস্তায় কাটা হয়ে দাঁড়াবে, তার ধর থেকে মাথা আলাদা করে দেব। পৃথ্বীরাজ, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তুমি কনৌজের মহারাজের সামনে তারই রাজপ্রাসাদে দাঁড়িয়ে তাকেই হুমকি আর দিচ্ছ। আপনিও ভুলে যাচ্ছেন মহারাজ যে পৃথ্বীরাজ যে দিকে একবার পা বাড়ায় তারপর সে ফিরে যায় না। সে যদি ধরিত্রীর আকাশ পাতাল এক হয়ে যায়, তবুও সংযুক্ত আমার ছিল আর আমারই থাকবে। ছাড়ো আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছাড়ো আমাকে। মহারাজ, গড, এ তো সত্যিকারের ছুরি মেরেছে। আরে আপনি ঠিক আছেন? মহারাজ, সত্যিকারের ছুরি মেরেছে নাকি? অ্যাম্বুলেন্সে ফোন করো তাড়াতাড়ি। ইয়েস স্যার। আরে মহারাজ, পৃথ্বীরাজ কোথায়? বাইরে আছে, ধরো ওকে। তাড়াতাড়ি চলো সংযুক্তা, অন্যথা ওরা এখানে এসে আমাদের ধরে না ফেলে। কে তুমি? আর তুমি সঞ্জীবকেই বা কেন মারলে? আমি পৃথ্বীরাজ, আর যে আমার ভালোবাসার পথের কাঁটা হয়ে দাঁড়াবে তার সাথে আমি এমনটাই করি। আমার হাত ছাড়ো। চলো। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? হাত ছাড়ো আমার। আমি তোমার হাতটা ছাড়ার জন্য ধরিনি সংযুক্তা, আমি তোমাকে আমার রাজমহলে নিয়ে যাচ্ছি। চলো। রাজমহল? হ্যাঁ মহারানী, আমি তোমাকে এখান থেকে আমার রাজমহলে নিয়ে যাব, যেখানে তোমাকে নববধূর সাজে বরণ করানো হবে, আর তারপর রাজরীতির অনুষ্ঠান করে আমাদের বিবাহ হবে। পৃথ্বীরাজ আর সংযুক্তার নাম তো স্বর্গেই হয়ে গেছে। এখন চলো আমার সাথে। মহারাজের জয় হোক। আমাদের শীঘ্রই কিছু করতে হবে। যা আজ্ঞা মহারাজ। মহারাজ, ঘোড়া তৈরি আছে? ওরা হাত ছাড়ো আমার। ইনি তো মারা গেছেন। সাহেব, ওর বাড়ির লোককে কিভাবে আমি জবাব দেব? চলতি নাটকের মধ্যে ও খুন করে কি করে যেতে পারে? কিন্তু পৃথ্বীরাজের রোল তো সমীরের করার কথা ছিল। এই লোকটা মাঝখান দিয়ে কোথা থেকে চলে আসলো স্যার? সঞ্জয়, কিন্তু কিন্তু এই সমীর কোথায় গেল? এক্সকিউজ মি,
কোনদিকে গেছে ওরা? এদিকে গেছেন ঘোড়ায় করে। ঘোড়ায় চড়ে? ওই দেখো। সামনে তো আর কিছুই দেখতে পাচ্ছি না। আপনাদের মধ্যে এটা কেউ কি জানেন যে অরিজিনাল অ্যাক্টর সমীর কোথায় আছে? ওর জায়গায় আসামি এলো কি করে? এখন আর কি বলবো স্যার, সমীর কোথায়? স্যার নাটক শুরু হওয়ার 2 ঘন্টা আগে পাঠ মুখস্থ করার জন্য ও আমার কাছে এসেছিল। তারপরে স্যার আমি জানি না। সমীরকে শেষবার কে দেখেছিল? স্যার আমি দেখেছিলাম। স্যার শো শুরু হওয়ার 1 ঘন্টা আগে আমি সমীরকে মেকআপ করাই, আর তার আধ ঘন্টা পর আমি ওনাকে ওনার প্রপস দিই। এই নাটকটা শুরু হয়েছিল 11টার সময় আর তুমি দেখেছিলে 10:30টায়। হ্যাঁ স্যার। আচ্ছা শোনো, নাটক শুরু হওয়ার আগে তুমি ভেন্যুর বাইরে ছিলে না? ভিআইপিদের অপেক্ষা করছিলে? হ্যাঁ ম্যাম, আমি গেস্টদের আপ্যায়নের জন্যই ওখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু শো শুরু হওয়ার অনেক আগেই আমি চলে এসেছি। আর আপনিও সমীরকে বাইরে বেরোতে দেখেননি? না স্যার। সমীর এখানেই কোথাও আছে। শোনো, অডিটোরিয়ামটা ভালো করে চেক করো। স্যার নিখিলের ফোন। হ্যাঁ নিখিল। আমরা পিছু নিয়ে জঙ্গল পর্যন্ত চলে এসেছি। মনে হচ্ছে ওরা জঙ্গলের ভেতরে ঢুকেছে। আমরাও তাই করছি। ঠিক আছে। স্যার নিখিলরা এখনো ওদের দুজনকে খুঁজছে, কিন্তু কোনো খোঁজ পায়নি। সমীর, সমীর, সমীর। সমীর। আচ্ছা, এই আলিয়ার মোবাইলটা ওর কাছে থাকতে পারে। আলিয়ার ফোন নাম্বার আছে? হ্যাঁ। একটু দিন তো। বলো। 1496273829। স্যার ফোন রিং হচ্ছে। হ্যালো। হ্যালো আলেয়া। আলেয়া, আমি সিআইডি থেকে বলছি। ম্যাম, একজন পাগল লোক আমাকে এখানে উঠিয়ে নিয়ে এসেছে। আচ্ছা তুমি কোথায় আছো এখন? জানি না, চারিদিকে তো শুধু জঙ্গলই জঙ্গল দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখো তুমি ভয় পেও না। তুমি শুধু আমাকে এটা বলো, যে লোকটা তোমাকে নিয়ে গেছে সে কে? তুমি কি তাকে চেনো? আমি কিছু জানি না ম্যাম। নিজের নাম তো পৃথ্বীরাজ বলছে। আমার তো পাগল ভবঘুরে মনে হচ্ছে। আচ্ছা তুমি কিছু তো বলো যে তোমার আশেপাশে কি আছে, যাতে আমরা তোমার কাছে পৌঁছাতে পারি। ম্যাম। হ্যাঁ সংযুক্তা, তুমি এই একা একা কি বার্তালাপ করছো? আমি তো রয়েছি কথা বলার জন্য। না না, আমি কিছু বলছিলাম না। এই তোমার হাতে এই যন্ত্রটা কিসের? এই বস্তু তো আমি আগে কখনো দেখিনি। হ্যালো আলেয়া। হ্যালো। স্যার ফোন কেটে গেল। আবার ট্রাই করো। স্যার ফোন বন্ধ বলছে। স্যার, স্যার ফোন কাটার আগে আমি অপরাধীর গলার আওয়াজ শুনতে পেয়েছি। স্যার ও কিন্তু ভালোবেসেই কথা বলছিল। ভালোবেসে? ইয়েস স্যার। আচ্ছা, আপনারা একটা কথা বলুন। এই আচ্ছা, আলিয়া কি খুব ধনী পরিবারের মেয়ে? আর কি বলবো স্যার, আলিয়া কোনো বড়লোক পরিবারে ছিল না স্যার। ও একদম সাধারণ পরিবারের মেয়ে স্যার, যেরকম আমরা সবাই।
এই যে ভিকটিম সঞ্জীব আর আলিয়া, এদের দুজনের কি কোনো প্রেমের সম্পর্ক ছিল? কি আর বলবো ম্যাডাম, আমার জানার মধ্যে তো এরকম কিছু নেই। আমার সামনে তো ও একেবারে একদম নর্মাল ছিল, একদম প্রফেশনাল। ম্যাম, আলিয়ার সঞ্জীব এরকম কোনো কথা কোনোদিন বলেইনি। আর না, আমরা কোনোদিন এরকম কিছু দেখেছি। সঞ্জীবের সঙ্গে কারো কোনো শত্রুতা, এর মধ্যে কারোর সঙ্গে কোনো ঝামেলা হয়েছিল কি? এখন সেটা কি বলবো স্যার, আমার জানার মধ্যে তো এরকম কিছু হয়নি স্যার। আমি তো নিজের নাটক নিয়ে এতটাই বিজি থাকি। আচ্ছা, আপনি একটু চুপ করুন। অন্য আর কেউ কিছু জানেন? স্যার আমি লক্ষ্য করেছিলাম সঞ্জু বেশ চিন্তিত ছিল। ওর সাথে আপনার কোনো কথা হয়েছে এই ব্যাপারে? যখন ও লাইনগুলো মুখস্থ করছিল তখন 2-4 বার ফোনে কারুর সাথে ঝগড়া করে। ও ফোন বারবার কেটে দিচ্ছিল, আবার ওদিক থেকে বারবার ফোন আসছিল। সঞ্জীবের ফোন রেকর্ড থেকে এটা জানতে পারা যাবে যে কেউ ওকে ডিস্টার্ব করছিল। ইয়েস স্যার। স্যার, স্যার একটু ওপরে আসুন। সমীর স্যার, এ তো সমীর। সমীর, কেমন আছো তুমি? হ্যাঁ, এসব কি করে হলো? স্যার আমি লাইন মনে করছিলাম, তার মধ্যে একজন অচেনা ব্যক্তি এসে পিছন থেকে আমাকে বাড়ি মারলো স্যার। আচ্ছা, কে ছিল সে? জানি না স্যার, ও পৃথ্বীরাজের কস্টিউম পরেছিল। ওই আসামি হবে। তারপর? স্যার ও আমাকে আমার কিছু লাইন বলে দিল, তারপর কিভাবে বলতে হয় সেটাও বলল। ও অনেকগুলো ডায়লগও মনে রেখেছিল স্যার। তোমার ডায়ালগস ওর মুখস্থ ছিল? হ্যাঁ স্যার। স্যার ওকে একদম পৃথ্বীরাজের মতোই লাগছিল স্যার। কি বলবো স্যার, এত কঠিন নাটক, এত শক্ত ডায়লগ, আরো সবগুলো মনে রেখেছে। স্যার আমি ওকে জিজ্ঞাসা করলাম যে ওকে, কিন্তু ও জোরে জোরে হাসতে থাকলো আর বলল যে তুমি মহারাজ পৃথ্বীরাজকে চেনো না। ও নিজেকে মহারাজ বলছিল? হ্যাঁ স্যার। স্যার পুরো সেই একদম ওই স্টাইল, সেরকমই স্বভাব। এতটাই নয় স্যার, ও ও আমাকে ডুপ্লিকেট বলল আর জোরে জোরে হাসতে শুরু করে দিল। আরে তোমার সঙ্গে এত কিছু যখন হচ্ছিল তুমি কাউকে বললে না কেন? আরে কি করে বলবো স্যার, আমি লাইনগুলো মনে করতে ব্যস্ত ছিলাম, আমার ফোকাস অ্যাক্টিং এর উপর ছিল। আমি ওকে চলে যাওয়ার জন্য বললাম, কিন্তু ও কাউকে একটা ইশারা করলো আর পেছন থেকে এসে আমার পিঠে জোরে আঘাত করলো স্যার। স্যার, স্যার কোনো মুকুল নামের একটি ছেলে সঞ্জীবের ফোনে কয়েকদিন ধরে ফোন করেছে, আর আজ তো বেশ কয়েকবারই ফোন করেছে। মুকুল? এই মুকুলের সঙ্গে দেখা করতে হবে। হ্যাঁ, তুমি রেডি তো? হ্যাঁ লাইন্স একদম রেডি? হ্যাঁ দাদা। ওকে, হ্যাঁ, স্লেটটা নিচে রাখো। এবার তোমার ডায়লগগুলো বলো। ঋষভ, মেয়েদেরকে দুর্বল ভাবা তোমার ভুল। আর মনে রেখো, আমি ওইরকম মেয়ে নই যে তোমার মতো বাজে অসভ্য ছেলের কথায় ভয় পায়। এটা এটা ঠিক ছিল, ওকে ছিল। ওকে দাদা, ওকে। আর একটু কনফিডেন্স নিয়ে এসো ডায়লগগুলোতে, তাহলে জিনিসটা ভালোভাবে আসবে। বুঝতে পেরেছো? আরে ভাই, এখানে অডিশন চলছে, আপনারা এক গাদা লোকজন এখানে কি করতে চলে এলেন? হ্যাঁ, আমরা এখানে একটা কেসের ব্যাপারে তদন্ত করতে এসেছি। সিআইডি আমরা। সিআইডি? এখানে মুকুলকে? মুকুল তো আমি স্যার, কিন্তু কি হয়েছে? প্লিজ আপনি একবার বাইরে যাবেন। হ্যাঁ স্যার। ঈশিতা, অংশু, এই জায়গাটা ভালো করে চেক করো, প্রত্যেকটা জায়গা ভালো করে চেক করো। এইসব আপনারা কি করছেন স্যার? আমি কি করেছি? সঞ্জীবকে চেনো তুমি? সঞ্জীব? হ্যাঁ হ্যাঁ, সঞ্জীব, সেই সঞ্জীব যে পৃথ্বীরাজ নাটকে কাজ করে, যার সঙ্গে আজ সকালে তোমার সঙ্গে ফোনে কথা হয়েছে। হ্যাঁ, মনে পড়েছে। আসলে সঞ্জীব তার একটা শুটিং এর জন্য কিছু ডেটস আমাকে আগে থেকেই দিয়ে রেখেছিল। আজকে নিজের কথার খেলাপ করছিল, বলল 4 দিনের পৃথ্বীরাজের প্লে রয়েছে আর ও প্লেটা ছাড়তে পারবে না। যখন অ্যাক্টর তার ডেট দিতে পারে না, তখন তুমি তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দাও। না স্যার, এমন কিছু না। তাহলে এটা কি? এতে মেসেজ রয়েছে যে যদি তুমি পিছিয়ে যাও তাহলে তোমার প্রাণ যেতে পারে। আসলে এই অ্যাক্টরসদের ঠিকঠাক পথে আনার জন্য আমরা কোঅর্ডিনেটররাও মাঝে মধ্যে একটু অভিনয় করে ফেলি আর কি। সো হ্যাঁ, ড্রাগস। ড্রাগস? কি মুকুল বাবু, এই ড্রাগস তোমার এখানে কিভাবে এলো? তুমি কি ড্রাগসের ব্যবসা করো? কেন বলো, না হলে এমন অডিশন নেব না তোমার যে গ্লিসারিন ছাড়াই তুমি কাঁদতে থাকবে। বলো তাড়াতাড়ি। স্যার,
স্টেজ শো আর শুটিং করতে আর্টিস্ট বিদেশে যায় না, তাদের মাধ্যমে আমি ড্রাগস স্মাগলিং এর ধান্দা করি। আর সেই ড্রাগসগুলো এখানকার মার্কেটে না বেচো না, তুমি? আমি বিক্রি করি না, আমি ডিলার নই। এক মাফিয়া রয়েছে যার বিদেশেও লোকজন আছে, তার বলাতেই আমি এই ড্রাগসগুলো আনাই আর আর ওকেই দিই। আর এই জন্য সঞ্জীবকে তোমার দরকার ছিল, কারণ ও বাইরে শুটিং এ যাবে, তখন তোমার এই ড্রাগস ও ওখানে নিয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার, আরও বারণ করছিল। ওরা কারা? স্যার, আমি ওদের নাম ঠিকানা তো বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, ওরা ব্ল্যাক স্নেক নামে একটা গ্যাং চালায়। ব্ল্যাক স্নেক গ্যাং? ধন্যবাদ গোপাল। মহারাজ, সৌভাগ্য তো আমাদের যে আমাদের দেওয়া জল আপনি গ্রহণ করলেন। গোপাল, এই শুনশান জঙ্গলে তুমি যে এই জলের বন্দোবস্ত করেছো, তুমি এই ধন্যবাদেরই যোগ্য। মহারাজ, আমরা আমাদের সাথে কিছু ভোজন এনেছি, আপনি আর মহারানী দয়া করে সেগুলো গ্রহণ করবেন। দেখি মহারানীকে জিজ্ঞেস করে। মহারানী, মনে হয় আপনার খিদে পেয়েছে। আপনি কি কিছু ভোজন করতে চান? না, আমার কোনো খিদে পায়নি। তুমি এটা বলো যে তুমি আমাকে এখানে কেন এনেছো? আমি আপনার সাথে বিবাহ করতে চাই। আপনাকে আমি আমার মহারানী করতে চাই। হে ভগবান, দেখো, তুমি কোনো পৃথ্বীরাজও নও আর আমি সংযুক্তাও নই। এটা তো একটা নাটক ছিল। আমাদের ভালোবাসাটাকে নাটক বলো না সংযুক্তা। খুব তাড়াতাড়ি আমরা দুজন বিবাহে আবদ্ধ হব। শয়ে শয়ে রাজ্যের লোক আমাদের বিবাহে আমন্ত্রিত থাকবে, আর আমাদের বিবাহটা হবে এই যুগের সব থেকে বড় অনুষ্ঠান। মনে হয় এর মাথার স্ক্রুগুলো ঢিলা হয়ে গেছে। আমাকে এই জঙ্গল থেকে বেরোনোর জন্য কোনো না কোনো রাস্তা তো বার করতেই হবে। মহারাজ, আমার কি হলো মাথা আপনার? ঘুরছে। আমার মনে হচ্ছে আমার শরীরটা খারাপ লাগছে। আপনি এখানে আরাম করুন, আমি শীঘ্রই কোনো বৈদ্যকে ডেকে আনছি। সত্যি পৃথ্বীরাজ, তুমি খুব ভালো। তুমি আমার কত খেয়াল রাখছো। গোপাল, মহারাজ, শীঘ্রই আশেপাশের এলাকায় খোঁজ নাও কোনো বৈদ্য আছে কিনা, আর অতি শীঘ্রই তাকে পাঠিয়ে দাও। আগে এবার আমাকে কিছু একটা করতেই হবে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। এটা আর একবার জুড়ে দেখি, যদি এটা ঠিক হয়ে যায়। হ্যাঁ ফ্রেডি, কিছু জানতে পারলো ওই লোকটার ব্যাপারে যে পৃথ্বীরাজ বলে নিজেকে দাবি করছে? কোথায় লুকিয়ে আছে ও? কি যে বলি স্যার, নিখিলরা দুজনে মিলে পুরো জঙ্গল খুঁজে ফেলেছে, কিন্তু ওর বা ওর লোকজনের কোনো হদিশই পাওয়া যায়নি। ও, জঙ্গলে যাওয়ার রাস্তায় যে চেকপোস্টটা আছে ওখানে ইনফর্ম করেছে তো? স্যার, ওই চেকপোস্টে ওদেরকে কেউ আসতে যেতে দেখেনি। স্যার, আমরা লোকাল পুলিশকে ইনফর্মও করেছিলাম, কিন্তু ও বা ওর লোকজনদের ওই শহরে দেখাই যায়নি। আর তাহলে গেলটা কোথায়? পৃথ্বীরাজের রূপ ধরে এসে নাটক চলাকালীন একটা খুন করে চলে গেল, আর ওই যে অ্যাক্ট্রেস আলিয়া, ওকেও কিডন্যাপ করে নিয়ে গেল। আর তার উপর স্যার ও ঘোড়ার সৈন্যদের নিয়ে এসেছিল। ওই মেয়েটার বাড়ির লোকজন তো মুক্তিপণের জন্য কোনো কল পায়নি, তার মানে ওরা কিডন্যাপটা টাকার জন্য করেনি আদৌ। আচ্ছা, ওর বাড়ির কারোর সাথে কোনো শত্রুতা ছিল নাকি? আমরা আলিয়ার বাড়ির লোকজনদের সাথেও কথা বলেছি, কিন্তু ওনারা বললেন ওদের মধ্যে ঝগড়া বা ভাব ভালোবাসার কোনো সম্পর্ক আদৌ ছিল না। হ্যাঁ স্যার, আর শুধু তাই নয়, ওই স্টেজের ফটোগ্রাফার যতগুলো ছবি তুলেছিল, আমি ওই সমস্ত ছবি নিয়ে আমাদের ক্রিমিনাল ডেটাবেসে চেক করলাম, কিন্তু স্যার ওদের কোনো রেকর্ডই নেই। অদ্ভুত ব্যাপার তো। আর সবচেয়ে আশ্চর্যের এটাই যে খুনি পৃথ্বীরাজের চরিত্রের সমস্ত ডায়লগ হুবহু মুখস্থ করে রেখেছে। সেটাই তো স্যার, এমন মনে হচ্ছে যেন ওর এই নাটকটা আর এই পৃথ্বীরাজ চরিত্রটা সম্পর্কে অনেক কিছু জানা আছে। স্যার, ও সত্যি সত্যি পৃথ্বীরাজ নয় তো? হ্যাঁ স্যার, টাইম মেশিনের মাধ্যমে পৃথ্বীরাজ আবার ফেরত চলে আসেনি তো? হ্যালো, হ্যাঁ বলো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ব্ল্যাক স্নেক গ্যাংয়ের সর্দার জ্যাকি নামের একটা লোক, আর ও রাস্তানা শহরের বাইরে ভোগা পানিতে।
স্যার ওরা ড্রাগসের ব্যবসা ভোগা পানি থেকে করে? স্যার হ্যাঁ শ্রেয়া, স্যার আলিয়ার ফোনের সিগন্যাল পাওয়া গেছে স্যার মনোয়ারের জঙ্গলের কাছাকাছি। মনোরের জঙ্গলের আশেপাশে। স্যার এটা সেই জায়গাটাই যার সম্বন্ধে ইনফরমার আমাদের জানিয়েছিল। এই ড্রাগসের ডিলিং এখান থেকে নিশ্চয়ই করে ও। অ্যালার্ট থেকো, এখান থেকে যেন কেউ বেরোতে না পারে। ধরো ওদের। স্যার এই, কে ওখানে? এখানে তো ছিল এক্ষুনি। সন্ধে হওয়ার আগে আমাদের রাজমহলে পৌঁছতে হবে। ওখানে রাজবৈদ্য সংযুক্তার শীঘ্রই রোগমুক্ত করে দেবে। রোগমুক্ত তো এবার আমি করব। তোমরা কারা? সিআইডি। সিআইডি? এটা আবার কেমন নাম? তোমরা আবার জয়চাঁদের লোক নয় তো? ফালতু কথা বন্ধ করো, ওকে আমাদের হাতে ছেড়ে দাও। স্যার যে আমার সংযুক্তার পথের কাঁটা হয়ে আসবে সে মরে যাবে। স্যার স্যার প্লিজ আমাকে বাঁচান স্যার। চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। তোলো সবাইকে। স্যার থ্যাংক ইউ সো মাচ। আপনারা সঠিক সময় না এলে আমি জানি না ওরা আমাকে কোথায় নিয়ে যেত। আমার তো মনে হয় ওদের মাথা খারাপ হয়ে গেছে। স্যার হঠাৎ কোথায় চলে গেলেন? না স্যারকে ফোনে পাচ্ছি না, স্যার ফোন করছেন। স্যার আবার কোনো বিপদে পড়লেন না তো? হতে পারে, চলো তাহলে ওদিকে গিয়ে দেখি। অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার,
এখানে তো কেউ নেই। এখানেও কেউ নেই, না অভিজিৎ স্যার, না কোনো বদমাশ। নিখিল, আমার মনে হয় কেউ ইচ্ছে করে আমাদের ফাঁসাচ্ছে। একদম ঠিক বলেছ। ওরা লুকিয়ে লুকিয়ে চুপচাপ যেতে পারতো, কিন্তু দৌড়ে পালালো। ওরা চাইছিল যে আমরা আলাদা আলাদা হয়ে যাই, যাতে অভিজিৎ স্যারকে খুব সহজে ট্যাপ করা যায়। হ্যাঁ, অভিজিৎ স্যার যদি বেরোতেন তাহলে নিশ্চয়ই ফোন করতেন আমাদের। ঠিকই বলেছ, আমি একবার ফোন করে দেখছি। ওদের ফোন যাচ্ছে। স্যার ফোন ধরুন। আজ থেকে আওয়াজ আসছে। স্যারের ফোন এখানে পড়ে আছে, কিন্তু স্যার কোথায়? গাড়ির আওয়াজ। কোথায় অভিজিৎ? একবার নয়, আমি কয়েক হাজার বার বলেছি অভিজিতের নামে কোনো লোককে আমি চিনি না। তুই কি ভাবতে পারছিস একজন সিআইডি অফিসারকে কিডন্যাপ করার শাস্তি কি হতে পারে? কিডন্যাপ? এটা আবার কি বস্তু? এটা কোনো বস্তু নয় মিস্টার। তোমার ভাষায় যদি বলা যায়, অপহরণ করেছো তুমি। যে ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি কেন অকারণে তাকে অপহরণ করতে যাব? তো অভিজিৎ হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল কি করে? সেটা তো আমার জানার কথা নয়। আর আপনাদের কাছে কি প্রমাণ আছে যে আমি কাউকে অপহরণ করেছি? তুই নিজে আলিয়াকে অপহরণ করেছিলিস আর সঞ্জীবকে খুনও করেছিলিস। আমি শুধু সেটাই করেছি যেটা একজন বীর পুরুষের করা উচিত। তার মানে তুমি মানছো যে তুমি অপরাধ করেছো? তথাপি নয়, আমি আর সংযুক্তা প্রেমে আবদ্ধ, আর জয়চাঁদ আমাদের প্রেমের মাঝে কাটা হয়ে আছে। তাই আমি জয়চাঁদকে আমাদের প্রেমের মার্গ থেকে সরিয়ে সংযুক্তাকে সঙ্গে নিয়ে যাব। তুমি আলিয়াকে ভালোবাসো? কে আলিয়া? পৃথ্বীরাজের হৃদয় সংযুক্তাকে ছাড়া আর কাউকে দিতে পারে না। শ্রেয়া, যত তাড়াতাড়ি সম্ভব জ্যাকির ব্যাপারে সমস্ত ইনফরমেশন বের করো। অভিজিৎ ওর কাছেই আছে মনে হয়। স্যার, বাঁচাও! 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 মেরে ফেলো! শেষ করে দাও সবকিছু! যুদ্ধের দামামা বেগে উঠেছে। সৈনিকেরা তৈরি হয়ে যাও, এগিয়ে যাও। সেনাপতি, আজ তুমি নেতৃত্ব দেবে সেনা। এখানে আমায় কেন এনেছো? শত্রুদের একেবারে ধ্বংস করে ফেলে দিতে হবে। মহারাজ, এখন আপনার সুরক্ষার ভার আমাদের হাতে। শত্রুদের চোখ আমাদের দিকে ওঠার আগেই আমরা শেষ করে ফেলবো। আমাদের মহারাজের দিকে যে তাকাবে তার জীবন সেখানেই শেষ হবে। শত্রুদের অবশ্যই পরাজয় হবে, আর আমাদের বিজয় বিজয় হবে। আমরা আমাদের জন্মভূমিকে প্রাণ দিয়ে রক্ষা করব, এটা আমাদের অঙ্গীকার। আমি সহ্য করতে পারছি না, বন্ধ করো, বন্ধ করো বলছি। শত্রুদের নির্মূল করে দাও, যুদ্ধ সব বন্ধ করো। দেখ, রাগের চোটে তোর গলা টিপে দেওয়ার আগে বলে ফেল কে তুই। হ্যাঁ, আমি তো আপনাকে বললামই, আমি পৃথ্বীরাজ। আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন? বিশ্বাস? বাজে বকছিস কেন তুই? যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন, তাহলে আপনি আমার রাজ্যে এসে দেখুন। সেখানে আমি আপনাকে ভরপুর আপ্যায়ন করব। স্যার, এক মিনিট। এই লোকটা তো সব পৌরাণিক ডায়লগ মেরে যাচ্ছে, কিছু বলার জন্য প্রস্তুতি নয়। জেদির এক শেষ একেবারে, আর মাথাটাও গেছে মনে হচ্ছে। এর তো কোনো ক্রিমিনাল রেকর্ড পর্যন্ত নেই। কি করে জানতে পারবো যে এই লোকটা আসলে কে? কিন্তু এ নিজে সবার সামনে খুন করেছে, আর আলিয়াকে কিডন্যাপও করেছে। এটুকুই যথেষ্ট একে জেলে পাঠানোর জন্য। স্যার, হ্যাঁ শ্রেয়া,
কি জানতে পারলে? স্যার ওই ড্রাগ মাফিয়া এখন প্রায় 1 মাস হলো বিদেশে আছে। ওর প্রত্যেকটা লোক আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। ও, তার মানে জ্যাকি নয়, অন্য কেউ যে অভিজিৎকে আটকে রেখেছে। একটা কাজ করো, ওই কোঅর্ডিনেটর মুকুল, ওকে বিউরোতে নিয়ে এসো, ওই সত্যিটা বলবে। স্যার ওই মুকুলও নিখোঁজ। কি? হ্যাঁ স্যার, ইনফর্মাররাও কিছুই বলতে পারছে না। মানে এই গোটা চক্রান্তটা সিআইডির জন্যই করা হয়েছে। জানি না অভিজিৎ কি অবস্থায় আছে। না না, বাঁচাও বাঁচাও, শেষ করে ফেলো, সবকিছু ভেঙে ফেলো। যুদ্ধের দাবা বেজে উঠেছে, এগিয়ে চলো সৈনিকেরা, এগিয়ে চলো, শত্রুদের শেষ করে দাও, তাদের নির্মূল করে দাও। আমাদের জন্মভূমি রক্ষার দায়িত্ব আমাদের, সেই জন্মভূমিকে রক্ষা করার জন্য আমরা বলছি সৈনিকেরা, এগিয়ে চলো, এগিয়ে চলো সৈনিকেরা, কাপুরুষতার কোনো জায়গা নেই। করো। চামুন্ডা রায়, চামুন্ডা রায়, কে কে তুমি? তুমি কি চাও আমার কাছে? জাগো চামুন্ডা রায়, আমি তোমার ভেতরের অন্তরাত্মা। তুমি নিজেই নিজেকে চেনো। কি বলবো আমি? কে আমি? আমি আমি কে? তোমার নাম চামুন্ডা রায়। কি বলবো আমি? চামুন্ডা, চামুন্ডা, হ্যাঁ আমি চামুন্ডা রায়। চামুন্ডা রায়, আমি মহারাজ পৃথ্বীরাজের সেনাপতি। হ্যাঁ, তুমি মহারাজ পৃথ্বীরাজের সেনাপতি। ওনার সুরক্ষা করার শপথ নিয়েছো তুমি। শপথ নিয়েছি আমি। আমি থাকতে মহারাজের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। মহারাজ এই সময় যুদ্ধে ব্যস্ত আছেন। ওনার সহযোগী সম্রাট সিং ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। ষড়যন্ত্র? ষড়যন্ত্র? যাও, মহারাজ চামুন্ডা রায়, হত্যা করে ফেলো ওকে। মহারাজ পৃথ্বীরাজকে বাঁচাও। যাও চামুন্ডা রায়, যাও। আমি কথা দিয়েছিলাম মহারাজের সুরক্ষার জন্য আমি নিজের জীবন দিয়ে দেব, কিন্তু মহারাজের কোনো ক্ষতি হতে দেব না। সম্রাট সিং, তোর পাপী হাত মহারাজের দিকে বাড়াবার আগেই তোর মাথা মহারাজের পায়ের কাছে থাকবে। তোর মুন্ডচ্ছেদ করব আমি। পৃথ্বীরাজের বিরুদ্ধে যদি যুদ্ধ হয় তাহলে আপনি কতজন সৈন্য নিয়ে আসতে পারবেন? আমার কাছে 2000-এরও বেশি সৈনিকের এমন দল আছে যারা আমার এক ইশারায় নিজের মাথা কেটে ফেলবে। উত্তম, অতি উত্তম। আপনি পৃথ্বীরাজের বিশ্বস্ত মন্ত্রী। আপনি কি আমাদের বলতে পারেন যে ওনার সাম্রাজ্যে এমন কে আছে যে ওনার বিরুদ্ধে আমাদের সহযোগিতা করবে? পদাধিকারী কেন্দ্রে এই সময়ে পৃথ্বীরাজের বিরুদ্ধে অনেকেই অভিযোগ করছেন কেউ যুদ্ধ করতে রাজি হচ্ছে না, কারণ ওরা জানে যে বিজয় অসম্ভব। অর্থাৎ হলো পৃথ্বীরাজ অন্য রাজাদের থেকে সহযোগিতা পাওয়ার আশা রাখছেন, কিন্তু উনি তো সহযোগিতা পাবেন না। সবাই ওনার মতো মূর্খ নয় যে নিজের সবকিছু বাজি ধরবে। পৃথ্বীরাজ এই সময় যুদ্ধক্ষেত্রে আছেন। এটাই হলো আসল সময় বিদ্রোহ করার। আমি আমার সৈন্যদলের সাথে প্রস্তুত, পরন্তু এর পরিবর্তে আমি কি পাবো? মৃত্যু। তোমার দণ্ড একমাত্র হতে পারে মৃত্যু, দেশদ্রোহী। কে তুমি? চামুন্ডা রায়, মহারাজ পৃথ্বীরাজের সেনাপতি আমি। আর তোমরা সবাই মিলে
ওনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার আগেই তোমাদের শেষ করতে এসেছি আমি। তুমি এসব কিছুই করতে পারবে না, কারণ নগরের বাইরে একটা বড় সৈন্যদল আমার আদেশের অপেক্ষা করছে। তোমার পক্ষে শুভ হবে তুমি চলে যাও এখান থেকে। সম্রাট সিং, লজ্জা হওয়া উচিত তোমার। মহারাজ তোমাকে ওনার মিত্র ভেবেছিলেন, আর তুমি ওনার সঙ্গে বিশ্বাসঘাতকতা তুমি করছো। এখান থেকে চলে যাও, অন্যথায় কি করবে? মৃত্যুর ভয় দেখাচ্ছ আমাকে? মৃত্যু আমার নয়, তোমার হবে। কি করে দিলেন আপনি? মারলেন কেন ওকে? অভিরূপ, 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 আরে কেউ ধরো ওকে, কেউ ধরো। আরে দাঁড়াও, কেন কেন মারলে তুমি ওকে? অভিজিৎ, রক্ত? কাকে খুন করেছো তুমি? স্যার, ইনি আমাদের বন্ধুকে খুন করেছেন সবার সামনে। একে আমরা ছাড়বো না। এক মিনিট ওয়েট করুন, আমরা সিআইডি থেকে আসছি, আমরা দেখছি সব, আপনারা সরে যান। এই, অভিজিৎ, আমি তোমায় তো জিজ্ঞাসা করছি, এটা কি করেছো তুমি? এই লোকটাকে খুন কেন করলে তুমি? হ্যাঁ অভিজিৎ, আমি তোমায় জিজ্ঞাসা করছি, কি হয়েছে তোমার? কেন মারলে এই অ্যাক্টরকে? অভিজিৎ? কোন অভিজিৎ? আমি কোনো অভিজিৎ নামের ব্যক্তিকে চিনি না। আমি চামুন্ডা রায়, আর আমি এই পাপী সম্রাট সিংকে হত্যা করে মহারাজ পৃথ্বীরাজকে প্রাণে বাঁচিয়েছি। কি বাজে বকছো? আরে হয়েছেটা কি তোমার? স্যার, মনে হচ্ছে কেউ অভিজিৎ স্যারের ব্রেন ওয়াশ করেছে। কে? এ হতে পারে না। অভিজিৎ, কে বলেছে তোমায় এই খুনটা করার জন্য? মহারাজ বলেছে আমাকে। স্বয়ং মহারাজ? এটা কি বলছো তুমি? তলোয়ার নামিয়ে কিন্তু রাখো। খুব গরম হয়ে আছে। আরো একজন ব্যক্তিকে আমাকে মৃত্যুদণ্ড দিতে হবে। বকছো অভিজিৎ? অভিজিৎ, অভিজিৎ, সে হলে তুমি। দেখো তুমি এরকম করতে পারো না। তোমার জীবন আজ এখানেই শেষ, ধরে নাও। তোমার প্রাণ আমাকে দিয়ে দাও। অভিজিৎ, কেউ এগিয়ে আসবে না। তলোয়ার নামিয়ে রাখো। এটা কি ধরনের আর কি বলবো আমি? মজা তো তুমি আমার সঙ্গে করেছো। আমার ব্রেন ওয়াশ করার চেষ্টা করেছো তুমি। আমি আসলে এই দাদা আমার অন্তরাত্মাকে জাগাতে চেয়েছিলেন, স্পিকারে বলছিলেন, আমার ব্রেন ওয়াশ করছিলেন। দেখো, তোমার কিছু ভুল হচ্ছে। এরকম কিছু ব্যাপার নেই। কি বলবো আমি? কি বলবি তুই? কি বলবি তুই? তোমার এই স্টাইল আমার ভালো মতো মনে আছে। তুমি গলার স্বর বদলেছিলে, সামনে আসোনি, কিন্তু নিজের স্টাইল কখনো বদলাওনি। কি বলবে তুমি? হ্যাঁ, এবার তো কিছু বলো। কিন্তু স্যার, আপনি ওখান থেকে বাইরে কি করে এলেন? আমি তো ছবি আর আওয়াজের মাধ্যমে তোমার ব্রেনকে বাধ্য করে দিয়েছিলাম যে তুমি নিজেই নিজেকে চামুন্ডা রায় বলে ভাবো। হ্যাঁ, আমাকে চামুন্ডা রায় করার জন্য তুমি কোনো চেষ্টা ছাড়োনি। তোমার হয়তো জানা নেই যে তোমার এই ব্রেনকে কন্ট্রোল করার টেকনিকের রিসার্চ অনেক বছর আগেই অভিজিৎ করে নিয়েছে। স্যার, এরকম হতেই পারে না যে আমার রিসার্চ ব্যর্থ হবে। তার জন্য আপনি এক্ষুনি স্টেজের উপর একজনকে খুন করে ফেললেন। কি বলবো আমি? কিচ্ছু বলো না, ও বেঁচে আছে। কি বলবো আমি? এবার বল, তুই অভিজিৎকে হিপনোটাইজ কেন করেছিলিস? আমি সিআইডিকে সেই ব্যথা, সেই কষ্ট দিতে চেয়েছিলাম যে ব্যথায় আমার ভাই অনিল তিলে তিলে নিজের জীবন দিয়েছে। অনিল? ড্রাগ ডিলার, যে দেশে বিদেশে স্টেজ শো করার বাহানায় ড্রাগের ব্যবসা করত? হ্যাঁ, আপনারা আমার ভাইকে জেলে পাঠিয়ে দিলেন। সেখান থেকে সে পাগলখানায় চলে গেল। তারপরে ও ফ্রাস্ট্রেটেড হয়ে নিজের জীবন শেষ করে দিল, আত্মহত্যা করে ফেললো। তাই তুই নিজে শো অর্গানাইজ করলি, ওদিকে সিআইডি কে খবর দিলি যে কেউ একজন তোকে প্রাণে মারার হুমকি দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সিআইডি কে জালে ফাঁসানোর জন্য আমি এই একটা ভালো পন্থা আবিষ্কার করলাম। আমি সাধারণ অভিনেতা কুনালকে
একজন বড় অ্যাক্টর বানানোর জন্য এখানে নিয়ে এলাম। ওর ব্রেন ওয়াশ করে ওর মাথায় এটাই ভরে দিলাম যে তুই পৃথ্বীরাজ চৌহান। কি বলবো আমি? ওকে হিপনোটাইজ করে তুমি সঞ্জীবকে খুন করাও, আলিয়াকে কিডন্যাপও করাও। আমাকে এই খেলাটা খেলতে হলো যাতে আপনাদের মধ্যে কেউ এসে আমার ঠেকে এসে উপস্থিত হয় আর তার ব্রেনটাকে আমি কবজা করে নিতে পারি। কি বলবো আমি? তারপরে ওই সিআইডি অফিসারকে দিয়ে খুন করিয়ে প্রমাণ করিয়ে দিবি সে পাগল হয়ে গেছে, আর পাগলাগারদে পাঠিয়ে দিবি কি? হ্যাঁ, তখনই আমার প্রতিশোধ ঠিক হতো। তোমার কপাল খারাপ ছিল আমি তোমার আড্ডাতে পৌঁছে যাই আর তোমার প্ল্যান ফেল হয়ে যায়। তুমি যা কিছু করেছো তার জন্য তোমায় জেলে যেতেই হবে, হয়তো ফাঁসিও হবে। আরে বল না ভাই, তোরা কি বলবি? এই তো বলবো, আর খুব বেশি দেরি নেই। ওই দেখ নিচে। Yes, madam. কেউ মনে হয় এসিতে লাফিং গ্যাস রেখে দিয়েছে। Yes, madam. আমি এখনই চেক করছি। যাও। হাসতে হাসতে বেরিয়ে গেল পুরো এদের দম। ডান্সে আমায় হারাতে গেলে কোথায় পাবে দম? গৌরব, এটা কি ধরনের মজা গৌরব? আমি কি করেছি? তুমি আমাকে ঠিক কি বোঝানোর চেষ্টা করছো? এতে বোঝার মতো কি ব্যাপার আছে? গৌরব, আমার সাথে লাগতে এলে খুব একটা ভালো হবে না, মনে রাখবে। হ্যাঁ, বাইরে আপনাদের সঙ্গে একজন দেখা করতে এসেছেন। তুমি এখানে দাঁড়িয়ে কেন ভাই? দেরি না করে বলে ফেলুন। আমার নাম ডিকে। এটা আপনাদের দুজনের ইনভিটেশন একটা কম্পিটিশনের জন্য, যাতে আপনাদের জীবনটাই বদলে যাবে। কি ধরনের কম্পিটিশন? এই বক্সটা যখন খুলবেন তখন নিজেরাই জানতে পারবেন। একটা গ্র্যান্ড প্রাইভেট ডান্স কম্পিটিশনে আপনাকে ইনভাইট করা হচ্ছে। যে জিতবে 10 কোটি টাকা পাবে। জায়গার ঠিকানা আর বাকি ডিটেলস এই বক্সের মধ্যে পড়ে থাকা ছোট বক্সের ভিতরে রয়েছে। ছোট বাক্স তৃতীয় দিন নিজে থেকেই খুলে যাবে, তার আগে ওটাকে খোলার চেষ্টা বৃথা হবে। ওরা কি সম্রাটকেও ডেকেছে এই কম্পিটিশনে? সম্রাটকে ফোন করব না। ওকে যদি ওখানে না ডেকে থাকে তাহলে আমার ফোন পেয়ে ও ওখানে পৌঁছে যাবে। 10 কোটি টাকা সত্যিই কেউ দিতে পারবে? আচ্ছা, এটা কি আমি ঠিক শুনলাম? সত্যি এরকম কোনো কম্পিটিশন হবে? ডান্স কম্পিটিশন, তাও 10 কোটি টাকার? ওয়াও, শীষমহল।
গাইজ গাইজ ফাস্ট ফাস্ট। তাড়াতাড়ি এসো গার্লস, বয়েজ তাড়াতাড়ি করো। হীরা তাড়াতাড়ি এসো, এই কম্পিটিশনটা আমাদের যে কোনো উপায় জিততে হবে। হ্যাঁ ম্যাম, আমরা এই কম্পিটিশন জিতবই। এখন এবার কে এলো? সম্রাট? মনে হয় এও এই কম্পিটিশনের জন্যই এসেছে। চলো লুক এট দ্য অ্যাটিটিউড। হাই গাইজ, গৌরব কেমন আছিস তুই? ভালো আছি, কিন্তু তুই এখানে কি জন্য এসেছিস? যে পারপাসে আমরা এসেছি সেই কারণে? তোরা সবাই ভেবেছিস যে সম্রাট এই কম্পিটিশনে না আসলে তাহলে এই কম্পিটিশনটা খুব সহজ হয়ে যাবে কি? এটা দেখ, এই কম্পিটিশনের ইনভিটেশনটা আমিও পেয়েছি। এত সহজে 10 কোটি টাকা কে ছাড়তে চায় বল? হ্যালো গাইজ, ওয়েলকাম। তোমাদের সবাইকে এখানে স্বাগত। তোমরা প্রত্যেকে নিজের ট্যালেন্ট দেখানোর সমান সুযোগ পাবে, আর তোমরা সবাই 10 কোটি টাকার সমান অধিকারী। শীষ মহলে আপনাদের সকলকে স্বাগত। আর ইনি হলেন এই ডান্স কম্পিটিশনের অর্গানাইজার অন্বেষা ম্যাডাম। আসুন, আপনাদের স্বাগত। এটা বলুন যে এই কম্পিটিশনটায় কি হচ্ছে আর কোথায় হবে? এক্স্যাক্টলি, না এখানে কোনো স্টেজ আছে না কোনো মিডিয়া। আসলে হচ্ছেটা কি? এটা একটা প্রাইভেট কম্পিটিশন, এই জন্য এখানে কোনো মিডিয়া কভারেজ হবে না। এটা তো বলুন কম্পিটিশনটা কি ধরনের হবে? কম্পিটিশনের ব্যাপারে যা কিছু জানবার আছে তা এই কার্ডে লিখুন। এর সাথে চাবিগুলোও রয়েছে। সো গাইজ, আমরা লাঞ্চের জন্য আধ ঘন্টা পরে দেখা করছি। কাল যেহেতু তোমাদের কম্পিটিশনের ফার্স্ট রাউন্ড, সেই জন্য তোমাদের প্রিপারেশনের সময় খুব কম। তো অল দ্য বেস্ট, বাই বাই। চলুন আমার সাথে, আপনাদের এবার রুমে নিয়ে যাব। গাইস, ইউ ক্যারি অন। ওকে ম্যাম। গুড। শুধু শুধু এরা এত পরিশ্রম করছে, কারণ কম্পিটিশনটা যেন কারা জিতবে? আমরা। নাচবো তো আমরাই, আর সবাইকে নাচাবোও আমরা। সবাই তাকিয়ে দেখবে, আর কম্পিটিশনটা জিতবে কারা? আমরা। গুড গুড গৌরব, ভেরি গুড। থ্যাংক ইউ। কিন্তু তুমি হয়তো ভুলে গেছো যে আমাদের একাডেমির সবথেকে বেস্ট ডান্সার আমি ছিলাম। ওকে, তাই স্টেজে নাচবে কে আর নাচাবে কে ওইটা সময়ই বলবে। ওকে গাইস। হীরা হীরা হীরা, কোথায় যাচ্ছ তুমি? তুমি জানো যে তোমার আজকে রিহার্সালে থাকাটা দরকার ছিল, আর তুমি এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছ। ম্যাম, এই ড্রেসটা এত টাইট যে আমি ঠিক করে মুভমেন্টই করতে পারছি না। এক্ষুনি ঠিক করে নিয়ে আসছি। হীরা, you are my best student, you know না? I know. So baby, go and change. ডোন্ট ওয়ারি ম্যাম, এই কম্পিটিশনটা তো আমরাই জিতবো। That's like a good girl. যদি মোহিনীর গ্রুপে হীরা না থাকতো না, তাহলে আমরা নিশ্চয়ই জিততাম। চলো রিহার্সাল শুরু করা যাক। কাম অন। কোথায় যে গেল অজয়?
বড় একটা প্রবলেম হয়ে গেছে। হীরা কাল রাতে এখান থেকে চলে গেছে। হোয়াট? আমার মায়ের খুব শরীর খারাপ হয়ে গেছে, উনি এখন হসপিটালে ভর্তি। হসপিটাল থেকে ফোন এসেছিল, তাই আমি বাড়ি চলে যাচ্ছি আমার সমস্ত জিনিসপত্র নিয়ে, আর আমি কোনোদিনও আসবো না। কিন্তু এটা হতেই পারে না, এখানে তো ফোনের সিগন্যালই পাওয়া যায় না। ইউ আর রাইট ম্যাম। প্রথম থেকেই মেয়েটা ঠিক ছিল না। তারা Yes, আই ma'am. থিংক আমাদের ফার্স্ট রাউন্ডটা শুরু করে দেওয়া উচিত। ঠিক আছে, ma'am. ওকে Okay. ইয়া কাম এন্ড সিট। ওয়াও, আই রিয়েলি লাইকড ইট। দারুণ পারফরমেন্স তোমাদের। একটু দাঁড়ান, এদের পুরো ডান্সটাই আমাদের স্টেপকে কপি করে করা হয়েছে। আমি তোকে মেরেই ফেলবো সম্রাট। বাজে কথা বলছো, মিথ্যে বলছো। এই সব কোরিওগ্রাফি আমার। এসব কি করছো তোমরা? যদি এইভাবে তোমরা ঝগড়া করো তাহলে এই শো কিন্তু বন্ধ করে দেব। মিথ্যে কথা তো এ বলছে, এই পুরো কোরিওগ্রাফিটাই আমার। ও একটা চোর। আমি চললাম। আমার ট্রুপ আমাকে ছাড়াই পারফর্ম করবে আর জিতে দেখিয়ে দেবে। 10 কোটি নিয়ে আসবি। ম্যাডাম, কিছু লোক এসেছে, তারা বলছে আপনি ডান্স কম্পিটিশনে ওদের ইনভাইট করেছেন। কি বলছো তুমি? কিন্তু এটা কি করে হতে পারে? সবচেয়ে প্রথমে আপনাদের ইনভাইটেশন কার্ড দেখান। আরে ভাইটি আমার, এই ইভেন্টের ইনভিটেশন অন্যদের মতো আমরাও পেয়েছি, তবে ঘটনাটা এটাই যে আমাদের এখানে পৌঁছতে একটু দেরি হয়ে গেল। কোনো অসুবিধা নেই। জোজো, ইনভিটেশন কার্ড নিয়ে এসো আর ওদেরকে দেখিয়ে দাও। জোজো, আরে কি করছো তুমি? জোজো, সামলাও নিজেকে। আমার কিন্তু রাগ হচ্ছে। জোজো, যাও। ও মাই গড, ইনভিটেশন নিয়ে আসছে। আমাদের আছে ইনভিটেশন কার্ড। এই দেখুন, দেখাও একবার ওদেরকে, ভালো করে দেখে নিন ঠিক আছে কিনা। তবে আমরা আমাদের যে গ্রুপটা আছে, বিনা নিমন্ত্রণে কোথাও যাই না। আমি তো এটা দিইনি ম্যাম, কিন্তু এটা আপনারা কোথায় পেলেন? এটা রাস্তায় পড়েছিল, বোধহয় আপনার পকেট থেকে পড়ে গেছিল। কি যে বলে, আরে ভাই কুরিয়ার দিয়ে গেছে এটা আমাদের। হ্যাঁ, জানি না ম্যাম। কিন্তু ম্যাম, এই ইনভাইটেশন কার্ডটা তো আমাদেরই। ঠিক আছে, আপনারা ভেতরে আসুন। এই ম্যান, কি যেন নাম তোমার? ডিকে। আমাদের ঘোরার খুব শখ, বুঝলে? তাই ডান্সারদের তো বসে থাকা উচিত নয়। আচ্ছা, এই মলে ঘুরতে পারি যেখানে আমাদের মন চাইবে। রকি সাহেব, আপনি তো এখানে ডান্স করতে এসেছেন, তো ডান্সেই মন দিন। বেশি ঘুরলে কোথায় হারিয়ে যাবেন। ডিকে শুনুন, এখানে হট ওয়াটার পাওয়া যায় তো? ইউ সি, আমাদের ঠান্ডা জলে অ্যালার্জি, বুঝলেন? ফোন কোথায়? আমি চা অর্ডার করতে চাই। দেখুন, এখানে কোনো ফোন নেই, কিন্তু যা চাইবেন তা পেয়ে যাবেন। এখানে তো নেটওয়ার্কও নেই। এসব কি ধরনের প্রবলেম গাইস? শীষ মহলের ভেতরে আর বাইরে সেল ফোন কাজ করে না। যদি আপনাদের কিছু দরকার হয় তাহলে কল বেলটা টিপে দেবেন। আমি কিছু নিয়ে আসছি আপনাদের খাবারের জন্য। এখানেও ফোন নেই। এটা কেমন রুম? দুর্দান্ত লাইট সেট, আই লাভ ইট। এত ট্যাকি পুরনো ফার্নিচার। আরে গতিটা তো দেখো। হ্যাঁ, এই বেডটা আমার পছন্দ হয়নি, একদম সফট না। উপস, সরি 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 সরি। শ্রেয়া, ও, এখানে কত জায়গা জামা কাপড় রাখার, আমার সব জামা কাপড় এখানে রাখবো। এখানে তো ফ্যানও নেই। নিশ্চয়ই এসি আছে। লুক এট দ্য সোফা ম্যান। এখানে থাকতে খুব মজা লাগবে। এই রুমের মধ্যে কোনো মাইক্রোফোন বা ক্যামেরা তো দেখতে পাচ্ছি না। এখন আমরা এই জোজো, নেহা, ঈশা আর রকির এই ক্যারেক্টার থেকে বাইরে বেরোতে পারি। হ্যাঁ স্যার, ওই রুমেও কোনো ক্যামেরা আমরা পাইনি।
তার মানে আমাদের উপর কেউ নজর রাখছে না। কিন্তু ওদের উপরে আমাদের নজর রাখতেই হবে। সবিতা দেবীর মেয়ে হীরাকে খুঁজতেই হবে। স্যার, স্যার আমার মেয়েকে আপনারা বাঁচান। আমার মেয়ে খুব বিপদে পড়েছে স্যার। 1 মিনিট ম্যাডাম, 1 মিনিট। আপনি একটু শান্ত হন, শান্ত হন। এবারে বলুন, কি হয়েছে আপনার মেয়ের সঙ্গে? স্যার আমার মেয়ে হীরা, ও ফেমাস ডান্সার মোহিনীর গ্রুপের লিড ডান্সার। আর ও মোহিনীর সাথে একটা প্রাইভেট ডান্স কম্পিটিশনে গিয়েছিল। হ্যাঁ, তো কি হয়েছে সেখানে? হীরা আমাকে ভোর 4টের সময় কল করেছিল। আর ও বলছিল যে কোনো একজন মুখ ঢেকে রাখা লোক অথবা মহিলা ওকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, আর ওকে খুব মেরেওছে স্যার। আর কি বলেছে আপনার মেয়ে ওদের সম্পর্কে? ও বলছিল যে ওকে আঘাত করেছে সে একজন আত্মার মতো দেখতে। আচ্ছা, আর কিছু? শুধু এইটুকুই কথা হয়েছে। আর তারপর একটা আওয়াজ আসে আর ফোনটা কেটে যায়। আচ্ছা, এটা বলুন যে এই কম্পিটিশনটা কারা করিয়েছে? কিছু তো নিশ্চয়ই জানেন সেই ব্যাপারে। হ্যাঁ স্যার, স্যার এই চিঠিটা এসেছিল মোহিনী আর ওর বন্ধু গৌরবের কাছে। শীষমহল? কি 10 কোটি টাকার প্রাইজ মানি? 10 কোটি টাকা একটা ডান্স কম্পিটিশনের জন্য? এসব ফালতু কথা, একেবারে ফালতু। স্যার, আমাদের যত শিগগির সম্ভব এই শীষমহলে পৌঁছানো দরকার। হ্যাঁ দয়া, কিন্তু ছদ্মবেশে। স্যার, হীরাকে তো খুঁজে পাওয়া যাচ্ছিলই না, কিন্তু ওই আরেকজন ডান্সার গৌরব, ও কোথায় চলে গেল? আমাদের খুব তাড়াতাড়ি এই ডান্স কম্পিটিশনের রহস্যটা ফাঁস করতে হবে। শ্রেয়া, কেউ যেন জানতে না পারে। বাঘগুলোর ক্যামেরাগুলো ঠিকঠাক জায়গায় লাগিয়ে ফেলতে হবে। হাই, তা আপনারা কারা? এমনিতেও আমি এই ডান্স এন্টায়ার গ্রুপের নাম কোনোদিন শুনিনি। আপনি দেখতে চালাক, তবে কথা চালাকের মতন বলেন না। আরে এত নাম করিনি আমরা যে লোকে চিনবে আমাদের। আচ্ছা, আমি কি আপনাদের জিজ্ঞাসা করেছি যে আপনারা কারা? ডান্স কম্পিটিশনে এসেছি, ডান্স করে দেখাবো। রকি একজন ডান্সার, আর কাউকে সে ভয় পায় না। One, two, three, four, five, six, seven. বেবি, তোমাকে কতবার বলছি তুমি এরপর এরকম করো, এরকম এইরকম। আর তোমাকে কতবার বলছি আমি, I'm just too tired. I just can't do this again and again. আরে বাবা, তোমাকে বারবার দেখাতে গেলে তো আমার পা ব্যথা করবে। জ্যাজি, আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমার এই ডান্স কম্পিটিশন ভালো লাগে না। বাবা, তুমি জেদ করলে যে চলো চলো চলো। বেবি প্লিজ প্লিজ হেল্প মি আউট দিস টাইম। তুমি একটু প্র্যাকটিস করো, আই নিড টু ড্রিঙ্ক। আমার খুব পিপাসা পেয়েছে। এই কে কোথায় আছে আমাকে জল দাও। বাবা তুমি করো না, আমাকে বিরক্ত করো না। জ্যাজি, গাইজ, ইউ ক্যারি অন। ওকে। ঈশা, হাই। হাই। তুমি বেকার এত স্ট্রেস নিয়ে ফেলছো। খুবই ইজি স্টেপ, আমি তোমাকে শেখাচ্ছি। কিন্তু আমি তো তোমার রাইভাল না, তুমি আমাকে শেখাবে? ঈশা, তুমি কি কথা বলছো এসব? এগুলো ভীষণই ইজি স্টেপ, আর আমি এইসব রাইভাল টেবিল মানি না, বুঝলে? তুমি একে অপরকে সাহায্য করতে হবে। তোমার মনটা কত বড়। Oh, hi princess, I'm Jazzy. Jazzy? No princess. Why no princess? I mean, look at you. Look at how she's pretty. You look like a doll, darling. That's why you're a princess. Enough, Jazzy. এটা বলো যে কি করতে এসেছো? Oh, you dress up and designer. I mean, look at your dress. It's amazing. I mean, I'm in love with it. আমার একটা বোন আছে, আমি ওর জন্য ড্রেস ডিজাইন করাতে চাই। Please give me the number of your designer, please. এক্সকিউজ মি, ম্যাম ইন্ডিয়াতে থাকেন না, তাই ওনার ডিজাইনারও ইন্ডিয়া থাকেন না। ম্যাম ইন্ডিয়াতে থাকে না? রাইট। ম্যাম, where are you from? কোথায় থাকেন আপনি? সেভেল থেকে এসেছি। ইটস মাই আইল্যান্ড। আর কিছু জানতে চাও? আপনি সেভেলে থাকেন? You have owned your island?
স্যার অন্বেষা বলছে যে ও কোনো একটা আইল্যান্ড থেকে এসেছে আর সেখানকার রাজকুমারীও। আর এছাড়াও ও এটা বলছে যে পিৎজা নামের একটা দেশে একটা আইল্যান্ড রয়েছে। ও নিজের বিয়ের জন্য একটা কেল্লা বুক করিয়েছে স্যার। জয়ন্তী একটা কাজ করো, ইয়েস স্যার। দেখো খোঁজ নাও ওই অন্বেষার কথা কতটা সত্যি। হ্যাঁ ইয়েস স্যার। সচিন, একটু ভেবে দেখো, এই অন্বেষা শুধু শুধু এই 3টে গ্রুপকেই বা কেন বলেছে? 3টে গ্রুপকে কেন? সেটাই তো স্যার, এখানে তো অনেক কোরিওগ্রাফার্স রয়েছে, অনেক ডান্সাররা রয়েছে, তাদের ডাকেনি কেন? সেটাই তো। স্যার। হ্যাঁ স্যার, এই অন্বেষা কে এবং কোথা থেকে এসছে সেটা পুরোটা এখনো জানা যায়নি। কিন্তু স্যার, যে সমস্ত জায়গার নামও করেছে সেগুলো না কোনো আইল্যান্ড না কোনো দেশ, বরং অনেক ছোট ছোট শহরের নাম আছে। তাহলে স্যার, বিয়ের জন্য বুকিং এর এখানে কোনো প্রশ্নই তো আসছে না। স্যার। হ্যাঁ স্যার, মোহিনী, গৌরব আর সম্রাট এই তিনজনেই একই একাডেমিতে ডান্স শিখতো। এই দেখো, আমি বলেছি না কিছু না কিছু গোলমাল আছে এই অন্বেষার 10 কোটি টাকার প্রাইজ মানিতে। এই কম্পিটিশন শুধুমাত্র ওই 3টে গ্রুপকে নিয়েই করেছে, মোহিনী, সম্রাট আর গৌরবের জন্য। তাহলে ওই ডান্স একাডেমির নামটা কি? এটাই কম্পিটিশনের দ্বিতীয় রাউন্ড, আর এখানে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে জ্যাজি এবং দ্য ট্রুপ পারফর্ম করবে। আর আমি এখন আমাদের 3টে টিমকে ওয়েলকাম করছি ফর আ রকিং সালসা পারফরমেন্স। ইয়ে! এক মিনিট, কোথায় যাচ্ছ মোহিনী? আমার একটু কাজ আছে, আমি আসছি। আরে মোহিনী কোথায় যাচ্ছে? একবার দেখো তো। পুরবী, পঙ্কজ, নজর রাখো মোহিনীকে, যাও। স্যার একটু দাঁড়ান না স্যার, আমি আপনার ডান্স দেখতে চাই। আমার ডান্স দেখবে? হ্যাঁ। এসিপি স্যারের ডান্স দেখতে চাও? পঙ্কজ, সব সময় কিন্তু তুমি আইপ্যাড ইউজ করো। আমরা সব জায়গায় স্পাই ক্যাম ফিট করে রেখেছি, কোনো মুভমেন্ট হলেই আমরা জানতে পারবো। আচ্ছা, তোমার স্যাটেলাইট ফোন আছে তোমার কাছে? হ্যাঁ আছে, এই তো। ওকে, তুমি ওদিকে যাও, আমি এদিকে দেখছি। ওকে। ও, নেটওয়ার্ক জ্যামার লাগানো হয়েছে যাতে মোবাইলে নেটওয়ার্ক না ধরে। পুরবী স্যাটেলাইট ফোন? পুরবী, দয়া স্যারকে বলতে হবে। স্যার, পঙ্কজ আমাদেরকে এত তাড়াহুড়ো করে কেন ডাকলো? স্যাটেলাইট ফোনে পঙ্কজ বলল যে পুরবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ পঙ্কজ, তুমি তো সঙ্গে ছিলে পুরবীর, তাহলে কোথায় গেল? স্যার, আমরা তো ওদেরকে আলাদা আলাদা খুঁজছিলাম স্যার। ও, মনে হচ্ছে শয়তানটা পুরবীকেও তুলে নিয়ে গেছে। স্যার, আমরা যেখানে যেখানে ক্যামেরা ফিট করেছিলাম সেখানেও পুরবীকে দেখতে পাচ্ছি না স্যার। এই দেখুন। স্যার, এবার এই ডিকে তারা অন্বেষাকে জিজ্ঞেস করতেই হবে। না না, আমরা ওদের সামনে যাব না এখন। আমাদের কাছে ওদের বিরুদ্ধে কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই। যদি ওরা জানতে পেরে যায় তাহলে অপরাধী আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। একটা কাজ করো, তোমরা দুজন এইখানে দেখো, আমি বাইরে গিয়ে চেক করছি।
মোহিনী, সম্রাট আর গৌরব, এই তিনজন তো 2006-এ আমাদের একাডেমির স্টার স্টুডেন্ট ছিল। এই নিন স্যার। আরে প্রত্যেক ছবিতে তিনজনের সঙ্গে এই ছেলেটাকে? স্যার এই তিনজনের খুব ভালো বন্ধু মনে হয়। হ্যাঁ, প্রিন্সিপাল স্যার, এই ছেলেটাকে তিনজনের সঙ্গে প্রত্যেকটা ফটোতে আছে। এর নাম টনি, এদের ব্যাচমেট। সবার থেকে বেটার ছিল, কিন্তু একটা ক্যাম্পফায়ার পার্টির সময় অতিরিক্ত নেশা করে একটা অ্যাক্সিডেন্ট করেছিল। উঁচু পাহাড় থেকে পড়ে যায় আর কোমায় চলে যায়। ও তো নিউ ইয়র্কে যেত, লয়ের স্কলারশিপও পেয়ে গেছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের জন্য ওর জায়গায় এই তিনজন নিউ ইয়র্ক চলে গেছিল। সচিন, এই টনির ব্যাপারে সবকিছু ইনফরমেশন বের করতে হবে, প্রত্যেকটা ইনফরমেশন। হ্যালো, কি পুরবী নিখোঁজ? গন্ধ কিসের? জল তো হতে পারে না এটা, তাহলে কি অ্যাসিড? কিন্তু এই অ্যাসিড এতটা এখানে জমলো কি করে? মনে হচ্ছে এখানে কাউকে মেরে অ্যাসিডে গলানো হয়েছে। স্যার, আমরা সব জায়গায় খুঁজলাম, পূরবীকে কোথাও পাওয়া যাচ্ছে না। স্যার, আপনি কিছু বলছেন না কেন? স্যার, স্যার, এটা তো দাঁত স্যার। এটা অ্যাসিড পঙ্কজ। খুনি কোনো একজন মানুষকে এই অ্যাসিডে গলিয়েছে এখানে। স্যার, তার মানে গৌরব, মীরা আর পূরবী? না না, এই ড্রেনেজ আউটলেটটা কোথা থেকে এসেছে সেটা দেখতে হবে। জানা যাবে যে এই অ্যাসিড এখানে এলো কোথা থেকে। ইয়েস স্যার। ম্যাডাম, ডক্টর হার্দিককে কোথায় পাবো? বলুন। ডক্টর হার্দিক, আমি এসিবি বর্ধমান সিআইডি থেকে এসেছি। হ্যাঁ বলুন। দেখুন ডক্টর হার্দিক, 2006-এ এই টনি নামের ছেলেটা আপনাদের এখানে অ্যাডমিট ছিল, যে পাহাড় থেকে পড়ে গেছিল। এখানে অ্যাডমিট থাকার সময় ওর বাবা মারা যান, তাই ওকে চ্যারিটি ওয়ার্ডে রাখা হয়। চ্যারিটি ওয়ার্ড? কিন্তু সেটা তো 2010 সালে পুরোপুরি পুড়ে গেছিল। কি? আর সেই সময় কিছু পেশেন্টেরও মৃত্যু হয়। এই টনি যারা পুড়ে মারা গেছে তাদের লিস্ট তো নিশ্চয়ই আছে আপনার কাছে। এই আউটলেট তো শেষ মহলের ভেতর থেকেই এসছে। চলো ভেতরে ঢুকে দেখি। এই দেখুন, টনি কোমার পেশেন্ট। স্যার, যারা মারা গেছে তাদের লিস্টে টনির নামও আছে স্যার। তার মানে টনিও মারা গেছে? তাহলে সচিন, এই মোহিনী, গৌরব আর সম্রাট
ওদের পেছনে কে পড়ে আছে? স্যার টনির কোনো আত্মীয় নয় তো? 1 মিনিট। স্যার, অ্যাসিডের এত বড় বড় জার? স্যার, আমরা যতটা ভেবেছিলাম এটা তো দেখছি তার থেকেও বেশি ভয়ঙ্কর। কতগুলো অস্ত্র জড়ো করা আছে এখানে। খোলো একে। তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার। তুমি তুমি ওখান থেকে এখানে কি করে এলে? পঙ্কজ, আমি যখন মোহিনীকে ফলো করছিলাম তখন হঠাৎ কেউ আমাকে অ্যাটাক করে আর আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমি চোখ খুললাম দেখলাম আমি এখানে। আর ওই হীরা আর গৌরব, ওদের ব্যাপারে কিছু জানতে পারলে? কোথায় আছে ওরা? স্যার, স্যার এই দেখুন কিছু লোকজনের জুতো। স্যার এই অ্যাক্সেসরিজ, স্যার এটা তো ডান্সের কস্টিউম মনে হচ্ছে। ও, ওই যে হাড়ের টুকরো আর দাঁতগুলো পেয়েছিলাম আমরা বাইরে, ওগুলো বোধহয় হীরা আর গৌরবেরই। তার মানে স্যার খুনি ইরা আর গৌরবকে? হ্যাঁ, ওই শয়তানটা ওদের দুজনকে মেরে ওদের লাশগুলো এখানে অ্যাসিডে গলিয়ে দিয়েছে, যাতে লাশের কোনো চিহ্ন না পাওয়া যায়। পুরবী, তুমি এখানেই থাকো আর এই গানটা রাখো তোমার কাছে, দরকার পড়লে সঙ্গে সঙ্গে চালাবে। স্যার। এসিপি স্যার। হ্যালো। হ্যাঁ স্যার। কি? এটা আমাদের ফাইনাল রাউন্ড, আর এই ফাইনাল রাউন্ডে কোনো একটা ডান্স ট্রুপের জীবন চিরদিনের জন্য বদলে যাবে, আর হার জিতের সিদ্ধান্ত আমরা আজকেই নেব। সো বেস্ট অফ লাক গাইজ। তো আজ আমাদের সব গ্রুপ একসঙ্গে পারফর্ম করবে, আর আমাদের প্রিয় জাজেসরা এর মধ্যে থেকে যে কোনো একটা গ্রুপকে উইনার হিসাবে ঘোষণা করবে। বেস্ট অফ লাক গাইজ অ্যান্ড ক্যারি অন। কে তুমি? আর আমরা কি ক্ষতি করেছি তোমার? আমাদের মেরে তুমি কি লাভ পাবে? খুশি, আনন্দ, শান্তি পাবো আমি তোমাদের সবাইকে মেরে দিয়ে। আর এক পায়ে গলেই গুলি চলবে কিন্তু। আরে লাগছে, ছাড়ো। আরে না, আমাকে ছেড়ে দাও। ও, মোহিনীর স্টাইলিস্ট টনি। এক মিনিট, কোথায় যাচ্ছ মোহিনী? আমার একটু কাজ আছে, আমি আসছি। ওরফে অজয়। এগুলো টনির ডেন্টাল এক্সরেজ। এই এক্সরেটা হলো যখন উপর থেকে পড়ে
আর ওকে হসপিটালে অ্যাডমিট করার জন্য নিয়ে আসা হয়, তখন নেওয়া হয়েছিল। আর এইটা ও পুড়ে মরার পর ওর স্কেলিটন থেকে সংগ্রহ করা হয়েছিল। আসলে এই দুটো এক্সরে কম্পেয়ার করে দেখার পরই আমরা এই সিদ্ধান্তে পৌঁছই যে টনি পুড়েই মারা গেছিল। এই দুটো এক্সরেই দেখতে তো একই রকমের, একই ধরনের, কিন্তু বাস্তবে দুটো এক্সরে এক ধরনের নয়। এটাতে এই দেখো দাঁতটা অর্ধেকটা ভাঙা, আর এইটা যে টনির যে এই এক্সরেটা পুড়ে যাওয়ার পরের যেটা, এখানেও ওই দাঁতটা অর্ধেকটা ভাঙা দেখা যাচ্ছে, কিন্তু এইটা একটুখানি বাঁয়ের দিকে ঝুঁকে আছে। স্যার, এসবের মানে কি? তার মানে এটা যে দাঁতটা টনিরই, কিন্তু অন্য কারোর বাড়িতে বসানো হয়েছে। তার মানে টনি বেঁচে আছে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দেবো? ছেড়ে দাও আমাকে। নে, ছেড়ে দিলাম। তিনজন বন্ধু ছিল আমার, কিন্তু আমার ট্যালেন্ট, আমার সাফল্যতার কারণে সবসময় জ্বলতো ওরা। ওরা তো আমাকে মেরেও দিয়েছিল। নে বাবা, পৌঁছে গেলি তো তুই তোর ঠিকানায়। কিন্তু আমি বেঁচে গেছি। কত বছর ধরে কোমাতে ছিলাম আমি। আমার অর্ধেক শরীর কাজ করা বন্ধ করে দিয়েছিল। তখন অন্বেষাই তখন আমাকে সাহায্য করেছিল, আমার খেয়াল রেখেছিল। যখন হসপিটালে আগুন লেগেছিল তখন ওই আমাকে ওখান থেকে বের করে আনে। আমি টাকা খরচ করে টনির দাঁতগুলোকে অন্য একজনের বাড়িতে ফিট করে ওকে মৃত প্রমাণ করি। ধীরে ধীরে আমি সুস্থ হলাম। প্লাস্টিক সার্জারি করে আমার লুকটাও চেঞ্জ হয়ে গেল। ভগবান হয়তো এই জন্যই আমাকে সুস্থ করেছিল, যাতে আমি এই তিনজনের থেকে আমার প্রতিশোধ নিতে পারি। দ্বিতীয়বার জীবন পেয়েছিলিস তুই, যাতে তুই ভালোভাবে আবার বাঁচতে পারিস, কিন্তু তুই এই জীবনটাকে অন্যায়ভাবে কাটিয়ে দিলি প্রতিশোধ নেওয়ার জন্যে। মোহিনী, সম্রাট আর অন্বেষা, তোমরা সব কটা অপরাধী। তোমাদের সবার কঠিন শাস্তি হওয়া উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.